দেওয়ানি মামলা করতে গেলে প্রথম যে চ্যালেঞ্জটা আসে সেটা হলো মামলাটা ঠিকঠাক মতো সাজানো। এখানে কিন্তু সিভিল প্রসিজার কোডের আদেশ ২ একটা নকশা বা ব্লু প্রিন্টের মতো কাজ করে। এটাই আমাদের বলে দেয় যে একটা মামলাকে কিভাবে ঠিকভাবে দাঁড় করাতে হবে। চলুন এই জরুরি বিষয়টা নিয়ে আজ একটু বিস্তারিত আলোচনা করা যাক। তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? একটা মামলা ঠিকঠাকভাবে সাজানোর নিয়মকানুনগুলো আসলে কি? আজকের এই আলোচনাটা কিন্তু ঠিক এই প্রশ্নেরই উত্তর খোঁজার জন্য। আদেশ ২ এর নিয়মগুলো যদি একবার বুঝে নেওয়া যায়, তাহলে পুরো ব্যাপারটা অনেক সহজ হয়ে যায়। আদেশ ২ কিন্তু আমাদের মামলার একদম গোড়ার কয়েকটা নিয়ম বলে দেয়। যেমন ধরুন, একটা মামলায় আপনার যা যা পাওনা মানে সম্পূর্ণ দাবি সেটা অন্তর্ভুক্ত করতে হবে। আবার প্রয়োজনে একাধিক কারণ বা কজ অফ অ্যাকশন কিভাবে একসাথে জুড়ে দেওয়া যাবে সেটাও বলে দেয়। আজকে আমরা ঠিক এই ব্যাপারগুলোই এক এক করে দেখব। প্রথমে জানব মামলার কাঠামো নিয়ে, তারপর সম্পূর্ণ দাবি আর চূড়ান্ত সিদ্ধান্তের গুরুত্বটা বুঝব। এরপর দেখব একাধিক দাবি কিভাবে একত্র করা যায়, এই বিষয়ে আদালতের ক্ষমতাই বা কতটুকু, আর আপত্তি জানানোর নিয়মই বাকি। আর সব শেষে থাকবে একটা সারসংক্ষেপ। তাহলে চলুন একদম প্রথম ধাপে চলে যাই। এখানে আমরা দেখব একটা মামলার সবচেয়ে জরুরি দুটো নীতি: সম্পূর্ণ দাবি আর চূড়ান্ত সিদ্ধান্ত। এই নিয়মগুলো না মানলে কিন্তু একটা মামলা শুরুতেই হোঁচট খেতে পারে। বলা যায় এগুলোই একটা মামলার ভিতটা মজবুত করে দেয়। আদেশ ২ এর প্রথম নিয়মটাই খুব পরিষ্কার। এর লক্ষ্য হল ফাইনালিটি বা চূড়ান্ত নিষ্পত্তি, মানে প্রত্যেকটা মামলা এমনভাবে সাজাতে হবে যাতে আদালত একটা শেষ সিদ্ধান্তে আসতে পারে। এর আসল উদ্দেশ্য হল একই বিষয় নিয়ে যেন বারবার মামলার চক্করে পড়তে না হয়। দেখুন, এই নিয়মটা নিশ্চিত করে যে মামলার শুরু থেকেই আমাদের লক্ষ্য থাকবে একটাই: বিরোধটা মিটিয়ে ফেলা আর একটা ফাইনাল সিদ্ধান্তে পৌঁছানো, যাতে একটা ঝামেলার স্থায়ী সমাধান হয়। এবার আসা যাক নিয়ম ২, যেটা খুবই গুরুত্বপূর্ণ। একদম সহজ কথা, আপনার যতগুলো দাবি আছে তার সবটুকু নিয়েই মামলা করতে হবে। দাড়িপাল্লার মতো কোনো অংশই বাদ দেয়া যাবে না, কারণ আপনি যদি জেনে শুনে আপনার দাবির কোনো অংশ ছেড়ে দেন, তাহলে সেই অংশটা কিন্তু চিরদিনের জন্য হারিয়ে ফেলবেন। ব্যাপারটা একটা উদাহরণ দিয়ে বললে একদম পরিষ্কার হয়ে যাবে। ধরুন, একজন বাড়িওয়ালার কাছে তার ভাড়াটিয়ার ৩ বছরের ভাড়া বাকি: ১৯০৫, ১৯০৬ আর ১৯০৭ সাল। তিনি যদি শুধু ১৯০৬ সালের ভাড়া চেয়ে মামলা করেন, তাহলে আইন অনুযায়ী তিনি কিন্তু বাকি ২ বছরের মানে ১৯০৫ আর ১৯০৭ সালের ভাড়া দাবি করার অধিকারটা হারিয়ে ফেলবেন। তাহলে কি দাঁড়ালো? যদি কোনো বাদী ইচ্ছে করে তার দাবির একটা অংশ বাদ দেয় বা ছেড়ে দেয়, তাহলে সেই অংশের জন্য ভবিষ্যতে আর কোনোদিন মামলা করতে পারবে না। এজন্যই মামলা করার সময় মাথায় রাখতে হবে পুরো দাবিটা যেন একসাথেই করা হয়। আচ্ছা, একটা মামলায় যে পুরো দাবিটা ঢোকাতে হবে সেটা তো আমরা বুঝলাম, কিন্তু যদি একজনের বিরুদ্ধেই আপনার একাধিক অভিযোগ থাকে, তখন কি করবেন? চলুন এবার দেখি কিভাবে একটা মামলায় বিভিন্ন অভিযোগ বা দাবি আইন মেনে একসাথেই আনা যায়। এটার জন্য আছে নিয়ম ৩। এই নিয়মটা বেশ কাজের। এটা বলছে যে একজন বাদী একই বিবাদীর বিরুদ্ধে তার যতগুলো অভিযোগ বা কজ অফ অ্যাকশন আছে সবগুলো একটাই মামলাতে নিয়ে আসতে পারে। এতে কিন্তু সময় আর টাকা দুটোই বাঁচে, আর বিচারিক প্রক্রিয়াটাও অনেক সহজ হয়। কিন্তু একটা কিন্তু আছে। নিয়ম ৪ বলছে, যখন মামলাটা হয় কোনো স্থাবর সম্পত্তি বা জমিজমা উদ্ধারের জন্য, তখন কিন্তু চাইলেই অন্য সব ধরনের দাবি এর সাথে জুড়ে দেয়া যায় না। এর জন্য কিছু বিশেষ শর্ত মানতে হয়। তাহলে প্রশ্ন হল, জমিজমার মামলার সাথে আর কি কি দাবি যোগ করা যায়? আচ্ছা, এর মধ্যে আছে ওই সম্পত্তি থেকে কোনো মুনাফা বা বকেয়া ভাড়া পাওয়ার দাবি, কিংবা ওই সম্পত্তি নিয়ে কোনো চুক্তি ভঙ্গ হলে তার ক্ষতিপূরণের দাবি, অথবা একই ঘটনা থেকে জন্ম নেওয়া অন্য কোনো প্রতিকারের দাবিও এর সাথে যোগ করা যেতে পারে। এবার আসি নিয়ম ৫-এ, যেটা আর একটা খুব জরুরি ভাগাভাগি করে দেয়। এখানে বলা হয়েছে, ব্যক্তিগত দাবির সাথে প্রতিনিধিত্বমূলক দাবিকে মেশানো যাবে না। সহজ করে বললে, কেউ যদি কোনো মৃত ব্যক্তির সম্পত্তির উত্তরাধিকারী হিসেবে মামলা করে, সেই মামলার সাথে সে তার নিজের ব্যক্তিগত কোনো পাওনাকে যুক্ত করতে পারবে না। পার্থক্যটা তাহলে একটু পরিষ্কার করে বোঝা যাক। যখন কেউ অন্যের হয়ে, যেমন মৃত ব্যক্তির সম্পত্তির পক্ষ থেকে মামলা করে, তখন তার ভূমিকাটা হল প্রতিনিধিত্বমূলক বা রিপ্রেজেন্টেটিভ ক্যাপাসিটি।
আর যখন কেউ নিজের ব্যক্তিগত কোনো বিষয়ে মামলা করে তখন সেটা হয় পার্সোনাল ক্যাপাসিটিতে। সাধারণ নিয়ম হল এই দুই ধরনের মামলাকে একটার সাথে আরেকটা মেশানো যাবে না। এখন কথা হলো, মামলা সাজানোর এই যে এত নিয়ম কানুন, এগুলো কি ঠিকমতো মানা হচ্ছে? এটা কে দেখবে? হ্যাঁ, এখানেই আদালতের ভূমিকাটা চলে আসে। চলুন দেখি এই পুরো প্রক্রিয়ায় আদালতের ক্ষমতা কতটুকু, আর কোনো পক্ষ যদি আপত্তি জানাতে চায় তাহলে কখন আর কিভাবে জানাতে পারবে। নিয়ম 6 কিন্তু আদালতকে একটা বেশ বড় ক্ষমতা দিয়েছে। ধরুন, একটা মামলায় অনেকগুলো দাবি এমনভাবে জড়ানো হয়েছে যে বিচার করতে গিয়ে জট পেকে যাচ্ছে। তখন আদালত চাইলে সেই দাবিগুলোকে আলাদা করে, অর্থাৎ সেপারেট ট্রায়ালের আদেশ দিতে পারে। আর নিয়ম 7 বলছে, যদি আপনার মনে হয় যে দাবিগুলো ঠিকঠাকভাবে জোড়া হয়নি, মানে মিসজয়েন্ডার হয়েছে, তাহলে কিন্তু বসে থাকলে চলবে না। আপত্তিটা জানাতে হবে একদম শুরুতেই, প্রথম সুযোগে। পরে কিন্তু আর সুযোগ পাওয়া যাবে না। মানে এখানে সময়টাই কিন্তু আসল। যদি মামলাটা যখন গোছানো হচ্ছে, মানে বিচার্য বিষয়গুলো ঠিক করা হচ্ছে, তখনও যদি আপনি আপত্তি না করেন, তাহলে আইন ধরে নেবে যে আপনার আর কোনো আপত্তি নেই, অর্থাৎ আপনি আপনার অধিকারটা ছেড়ে দিয়েছেন। আমরা তো মামলার কাঠামো থেকে শুরু করে আপত্তি জানানো পর্যন্ত অনেক কিছুই দেখলাম। চলুন এবার পুরো আলোচনার একটা সারসংক্ষেপ করা যাক, আর আরেকবার বোঝার চেষ্টা করি একটা কার্যকর বিচার ব্যবস্থার জন্য এই নিয়মগুলো আসলে কেন এতখানি জরুরি। তাহলে চলুন আজকের আলোচনা থেকে মূল বিষয়গুলো আরেকবার ঝালিয়ে নিই। প্রথমত, মামলা সাজাতে হবে চূড়ান্ত সিদ্ধান্তের লক্ষ্যে। দ্বিতীয়ত, সবসময় সম্পূর্ণ দাবি অন্তর্ভুক্ত করতে হবে। তৃতীয়ত, কৌশল খাটিয়ে একাধিক দাবি একত্রিত করা যেতে পারে। চতুর্থত, সুবিধার জন্য আদালত চাইলে আলাদা বিচারের আদেশও দিতে পারে। আর পঞ্চমত, যেগুলো আপত্তি জানাতে হবে একদম শুরুতেই। আর এই সব কিছুর পেছনের আসল লক্ষ্য একটাই, বারবার মামলা করা ঠেকানো আর বিচারিক প্রক্রিয়ায় গতি আনা। সবশেষে একটা প্রশ্ন রেখে যায় ভাবনার জন্য। আচ্ছা, আইনি প্রক্রিয়া কি একদম সহজ সরল হওয়া উচিত, নাকি এর পদ্ধতিগত জটিলতাই আসলে সব পক্ষের জন্য ন্যায্যতা বা সুবিচার নিশ্চিত করতে সাহায্য করে? এটা আসলেই ভাবার মতো একটা বিষয়।